ম্যাজিশিয়ান বুড়িয়ে যায়, ফুরিয়ে কি যায় কখনো? তার সেই ফুরিয়ে যাওয়ার সময়েও গোটানো আস্তিনের তলায় দু একটা ট্রিক্স, দু একটা ম্যাজিক ঠিকই থেকে যায়। মহেন্দ্র সিং ধোনির বেলায়ও কি সেই কথাটাকে সত্য বলে মানতে হবে না? আজকের এই ম্যাচটাতে চেন্নাই সুপার কিংসকে তিনি শেষ দিকে এসে যেভাবে জেতালেন, সেটা তো সেই ক্লাসিক মহেন্দ্র সিং ধোনি, সেই পুরনো মহেন্দ্র সিং ধোনি। এইবারের আইপিএলে বেশ কয়েকটা ম্যাচে তিনি ওরকম সুযোগ পেয়েছিলেন, কিন্তু দলকে জেতাতে পারেননি। তিনি কিছু চার ছক্কা মেরেছেন, দর্শকদের বিনোদন দিয়েছেন। আমরা জানি ভারতের যেই মাঠেই তিনি খেলেন না কেন, সেই মাঠেরই দর্শক সমর্থন পান প্রবলভাবে। এটা গত কয়েকটা আইপিএল ধরেই দেখা যাচ্ছে। চেন্নাইয়ের মাঠেও এমন কোনো কথা নেই। সো আজকের ওই লখনৌর মাঠেও বিষয়টা তাই ছিল। কিন্তু ধোনি এইবারের সিজনে অন্যান্য ম্যাচগুলোতে যেটা পারেননি, এই ম্যাচে ঠিকই সেটা পেরেছেন। ঠিকই দলকে তিনি জিতিয়েছেন, ঠিকই দলের জয়ের সময়টা তিনি এই ক্রিজে উপস্থিত ছিলেন। ১১ বলে অপরাজিত ২৬ রানে যে ইনিংসটা তিনি খেলেছেন ২৩৬ স্ট্রাইক রেটে, এই মহেন্দ্র সিং ধোনি হচ্ছে গিয়ে ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম ফিনিশার, যিনি এই বুড়িয়ে যাওয়ার ফুরিয়ে যাওয়ার বেলাতেও তার ম্যাজিকটা আরও একবার দেখিয়ে দিলেন। চেন্নাই সুপার কিংস ম্যাচটা জিতেছে এবং তাদের জন্য এই জয়টা ভীষণ রকম গুরুত্বপূর্ণ অনেকগুলো কারণে। টুর্নামেন্টের প্রথম ম্যাচ জয়ের পর টানা ৫টা খেলায় তারা হেরেছিল। এই মাঝখানে আবার ঋতুরাজ গায়কোয়াড় তাদের ক্যাপ্টেন, তিনি ইনজুরির কারণে পুরো সিজনের জন্য ছিটকে গেছেন। মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন্সিটা নিতে হয়েছে আমি বলবো। সেইখানটাতে এই আগের ম্যাচের পরে এই সেকেন্ড ম্যাচে এসেই তিনি যেভাবে দলকে জেতালেন, সামনে থেকে জেতালেন, তাতে করে সিএসকে এর একটা ঘুরে দাঁড়ানোর মঞ্চটা কিন্তু খুব ভালোভাবে প্রস্তুত হয়ে গেল। লখনৌ সুপার জায়ান্টস যারা টুর্নামেন্টের আগের ৬ ম্যাচের মধ্যে ৪টা জিতেছিল, তাদেরকে হারানো এবং তাদেরকে টুর্নামেন্টে তাদের লোয়েস্ট স্কোরে আটকে রেখে হারানোটা চেন্নাইয়ের জন্য নিঃসন্দেহে একটা অনেক বড় প্লাস পয়েন্ট। ধোনির কথাটা বলছিলাম, টার্নিং পয়েন্ট কোনটা সেটা নিয়েই তো আলোচনা। আমি ধোনির কথাটা বলছিলাম যে দেখুন, তিনি যখন ক্রিজে নেমেছেন ওই মুহূর্তে চেন্নাই সুপার কিংসের স্কোর ছিল, তারা হচ্ছে কি ১১১ রানে পৌঁছে গেছে ১৫ ওভার শেষে, এবং ধোনি যখন ওইখানটাতে নেমেছেন ৫ উইকেটে, এবং তখন শেষ ৩০ বলে ৫৬ রান লাগে জেতার জন্য। এই অবস্থাতে কিন্তু চেন্নাইয়ের আসার কথা ছিল না, কেননা প্রতিপক্ষকে যখন তারা ১৬৬ রানে আটকে ফেলেছে, সেই রান তারা করে জিতবে, মাঝখানে মানে ওই তাদের দলের কনফিডেন্সটা নিশ্চয়ই সেরকমই ছিল। ইনফ্যাক্ট যখন ওপেনিং পার্টনারশিপে ইনসাইড 5 ওভার্সে তারা 50+ করে ফেলেছে, তখন একটা সহজ জয়েরই প্রেডিকশন করা যাচ্ছিল। কিন্তু ওইখান থেকে তারা নিয়মিত বিরতিতে উইকেট হেরেছে, মিডল ওভার্সগুলোতে তারা রান নিতে পারেনি। এইখানটাতে লখনৌ সুপার জায়ান্টসের একটা দুর্দান্ত কামব্যাক হয়েছে। তাদের স্পেশালি হচ্ছে গিয়ে ওই রবি বিষ্ণয়, যিনি ৩ ওভারে ১৮ রান দিয়ে দুইটা উইকেট নিয়েছেন। ওই সময়ে ১৫ নম্বর ওভারটা শেষে যখন তাদের 5th উইকেটটা পড়লো, তখনই ক্রিজে আসলেন মহেন্দ্র সিং ধোনি, এবং আমি বলছিলাম ৩০ বলে ৫৬ রান প্রয়োজন। মোমেন্টামটা কিন্তু তখন লখনৌ সুপার জায়ান্টসের দিকে। ধোনি এসে ওই ওভারেই তার মুখোমুখি হওয়া 3rd এবং 4th বলে পরপর 2টা 4 মারলেন, দারুণ প্লেসমেন্টে ওই 2টা 4। নেক্সট ওভারটাতে তিনি একটা স্কোয়ার লেগের উপর দিয়ে সেই ধোনি সুলভ একটা ছক্কা মারলেন। ম্যাচের ইকুয়েশনটা অনেক বেশি সহজ হয়ে উঠতে লাগলো চেন্নাই সুপার কিংসের জন্য। ইনফ্যাক্ট অন্য প্রান্তের যিনি ব্যাটসম্যান শিবম দুবে, তিনিও ওই ধোনির ওই ব্যাটিংয়ের একটা কনফিডেন্স পাচ্ছিলেন, সেটা তার ব্যাটিংও দেখা গিয়েছে। তারপরে যে কোনো রেজাল্টই তো আসলে হতে পারতো। শেষ 2 ওভারে 24 রান প্রয়োজন ছিল। ওই সময়টাতে যখন প্রথম বলটাতে দুবে 4 মারলেন, দারুণ একটা প্লেসমেন্টে শার্দুল ঠাকুরকেই কিন্তু ছক্কাটা মেরেছিলেন ধোনি। আর তারপরের বলটা হচ্ছে গিয়ে একটা কি বলে চলে, নো বল হয়ে গেছে, অনেক হাই ছিল বলটা ওয়েস্টার্নের উপরে, এবং সেই নো বলটাতে ছক্কা মারলেন শিবম দুবে। অর্থাৎ প্রথম বলটাতে 4, দ্বিতীয় বল যেটা ইললিগাল ডেলিভারি, নো বল, সেইটাতে ছক্কা। তার মানে একটা লিগাল ডেলিভারিতে 6, 4, 10 যোগ 1, 11 রান হয়ে গেল। 12 বলে 24 রান দরকার। ওই সময় যখন এক বলেই 11 রান হয়ে যায় একটা লিগাল ডেলিভারিতে, তখন আর ম্যাচের বাকি কি থাকে? বাকি অংশটা ওই ওভারের লাস্ট বলে ধোনি আবার একটা 4 মেরেছেন। ফলে এই জায়গাটাতেও হচ্ছে গিয়ে ম্যাচটা শেষ পর্যন্ত তারা জিতে গিয়েছে। 37 বলে 43 রানে নট আউট আসলে শিবম দুবেও ছিলেন। কিন্তু চেন্নাই সুপার কিংসের এই জয়ে আমি স্পেশালি যদি লখনৌয়ের এই বোলিং এর কথাটা বলি, টার্নিং পয়েন্টের এই জায়গাটাতে তো ধোনির ইম্প্যাক্টটাকে বলতেই পারেন, এই 19 নম্বর ওভারটাকে বলতেই পারেন, ধোনি নেমেই ওই প্রথম ওভারে 2টা 4 মারার কথা বলতেই পারেন। কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন ঋষভ পান্ট যে কেন আর রবি বিষ্ণয়কে বোলিং দিলেন না, এইটা ম্যাচ শেষেও তিনি যে আসলে কি ব্যাখ্যাটা দিলেন, অনেক প্লেয়ারের সাথে কথা বলেছেন, কিন্তু বিষ্ণয়কে আনার মতো কোনো সময়টা তিনি পান নাই। এটা ঠিক আসলে গ্রহণযোগ্য হলো না, এটা ঠিক আসলে বোধগম্য হলো না। ওইটাও একটা বড় টার্নিং পয়েন্টের দাবিদার আমার কাছে মনে হয়। এখন লখনৌ সুপার জায়ান্টসের ইনিংসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, স্পেশালি তাদের ক্যাপ্টেন ঋষভ পান্টের জন্য, যিনি টুর্নামেন্টের আগে 6 ম্যাচে 4টা জিতেছেন বটে ক্যাপ্টেন হিসেবে, কিন্তু ওই ম্যাচগুলোতে তার টোটাল রান ছিল মাত্র 40।
তিনি এই ম্যাচে একটা ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন, যদিও সেইটা আসলে তিনি পাওয়ার প্লেতেই তাকে নামতে হয়েছে। এইডেন মার্করাম এবং নিকোলাস পুরান দুইজন আউট হওয়ার প্রেক্ষিতে ইনিংসের বেশিরভাগ অংশ জুড়েই তিনি আসলে স্ট্রাগল করেছেন। পার্টনারশিপ এখান থেকে গড়েছেন মিচ মার্শের সঙ্গে, আয়ুষ বাদনের সঙ্গে, পরে শেষ দিকে গিয়ে আব্দুল সামাদও রান করেছেন, কিন্তু তিনি স্ট্রাগল করছিলেন। স্পেশালি যদি আপনি ওইখানটাতে বলেন যে 17 ওভার শেষের কথা আমি বলছি, তখন 39 বলে 40 রানে আছেন ঋষভ পান্ট। সেইখান থেকে শেষ 3 ওভারে লখনৌ সুপার জায়ান্টস 45 রান তুলেছে। এটা খুবই সিগনিফিকেন্ট। তারা জিতলে কিন্তু এইটা টার্নিং পয়েন্টের দাবিদার হতো, এবং ওই সময়টাতে 39 বলে 40 রান থেকে ইনিংসটা শেষ করেছেন লাস্ট ওভারে গিয়ে যখন পান্ট আউট হয়েছেন, তখন তিনি 49 বলে 63 রান, অর্থাৎ শেষ 10 বলে তিনি 23 রান তুলে ইনিংসটাকে একটা ভদ্রস্থ চেহারা দিয়েছেন। লখনৌ সুপার জায়ান্টসের স্কোরটাকে একটা ভদ্রস্থ চেহারায় নিয়ে গেছেন, যদিও 166 এবারে সিজনে তাদের সবচেয়ে কম রানে লোয়েস্ট স্কোর। এইটা নিয়ে তারা আসলে লড়াইটা করেছিল। শুরুতে করতে না পারলেও মিডল ওভার্সগুলোতে দারুণ কামব্যাক তারা করেছিল, এবং মনে হচ্ছিল যে শেষ দিকে গিয়ে তারা ম্যাচটা জিতলেও জিততে পারে। ঋষভ পান্টের ওই ইনিংসটাতে আরেকটা যেই জিনিসটা একটু সিগনিফিকেন্ট বোলার রয়েছে, যেমন নূর আহমেদ, চেন্নাই সুপার কিংসের যে হচ্ছে বোলার, স্পিনার, আফগান স্পিনার, তিনি 4 ওভার বোলিং করে উইকেট না পেলেও দিয়েছেন মাত্র 13 রান, এবং পান্টকে যে তিনি 10টা বল করেছেন, তার মধ্যে 15টা বল করেছেন, তার মধ্যে 10টা বলে পান্ট কোনো রান নিতে পারেননি। তার বিপক্ষে পান্টের স্ট্রাইক রেট ছিল মাত্র 40। আইপিএল এর ইতিহাসে ওই যে মিনিমাম এতগুলো বলের মধ্যে হচ্ছে গিয়ে যদি হিসাব করে দেখেন, তাহলে এর চেয়ে কম স্ট্রাইক রেট আর একটা মাত্র ইনিংসেরই রয়েছে। ফলে পান্টের স্ট্রাগলটা বোঝা যায়, নূরের ওই বোলিংয়ের ইম্প্যাক্টটাও বোঝা গিয়েছে। কি জানি শেষের দিকে যদি রবি বিষ্ণয় বোলিং পেতেন, আরেক হচ্ছে রিস্ক স্পিনার, তিনি হয়তো বা ম্যাচের রেজাল্টটা অন্যরকম করলেও করতে পারতেন। তাহলে সবকিছু মিলিয়ে এই ম্যাচটাতে যে টানা 5 পরাজয়ের পরে চেন্নাই সুপার কিংস ম্যাচটা জিতলো, ধোনির নেতৃত্বে জিতলো, ধোনির ক্যাপ্টেন্সিতে এবং ক্যাপ্টেন্স নকে জিতলো, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? ঋষভ পান্টের ওই বোলিং না দেওয়াটাকে, বিষ্ণয়কে, নাকি হচ্ছে গিয়ে আমার কাছে আসলে ভাই টার্নিং পয়েন্ট অন্যান্য সবকিছু ছাপিয়ে মহেন্দ্র সিং ধোনির ইম্প্যাক্ট, সেইটা ক্যাপ্টেন হিসেবে তার ইম্প্যাক্ট, এবং ব্যাট হাতে সেই যে ফিনিশার রোলে তার যে ইম্প্যাক্ট, সেইটাই এই ম্যাচটা চেন্নাই সুপার কিংসকে জিতিয়েছে বলে আমার কাছে মনে হয়। সেইটাই টার্নিং পয়েন্ট তাদের এই ম্যাচ জয়ের। ইউ নেভার নো, এইটা চেন্নাই সুপার কিংসের জন্য, ধোনির চেন্নাই সুপার কিংসের জন্য পুরো সিজনেরও টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে, পারেই তো নাকি?